আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে হিস্ট্রি টেকিংয়ের পার্ট 2। গত ভিডিওতে আমরা পার্টিকুলার অফ দ্য পেশেন্ট অ্যান্ড চিফ কমপ্লেইন এই দুইটা টপিক নিয়ে এলাবোরেট আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আর হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, দেন ড্রাগ হিস্ট্রি, এইসব কিছু হিস্ট্রি নিয়ে আলোচনা করব। সো প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, সো এটা আসলে কী জিনিস? এটা মূলত এই পার্টটুকুতে জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ইলাবোরেশন অফ চিফ কমপ্লেন। আমরা চিফ কমপ্লেন মানে পেশেন্ট যেটা বলবে সেই জিনিসগুলো যে আমরা লিখব, সেই জিনিসগুলাই ইলাবোরেটলি মানে যতটা সম্ভব বড় করে প্রেজেন্ট ইলনেসে লেখা, এটাই হচ্ছে আমাদের চিফ প্রেজেন্ট ইলনেসের মেইন লক্ষ্য। সো তার জন্য আমাদের কী করতে হবে, চিফ কমপ্লেইনটাকে প্রপার কোশ্চেনিংয়ের মাধ্যমে পেশেন্ট যে সিমটমগুলো আমাদের দিবে সো সেইগুলো অ্যানালাইসিস করতে হবে। দ্যাট মিনস সিমটম অ্যানালাইসিস। তো এই ভিডিওতে আমি বড় করতে চাচ্ছি না। তো এই সিমটম অ্যানালাইসিসের জন্য খুবই সুন্দরভাবে গোছানোভাবে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে, সেটা সিমটম অ্যানালাইসিস নামে। সো আপনারা চাইলে আমাদের চ্যানেলের লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, বা আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড আমি সাজেস্ট করবো যে সেটা মিস করেন না, কজ হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত ওই রকম ভিডিও ইউটিউবে খুবই কম আছে, আর এবং সেটা খুবই সংক্ষেপে, খুবই ট্রিকিলি ওয়েতে ডিজিজ কীভাবে গেস করা যায়, প্লাস হচ্ছে কীভাবে আমরা হিস্ট্রিতে আগাবো, কী কী কোশ্চেন করবো কোন সিমটমের জন্য, সেই সব জিনিস ওখানে বলা আছে খুবই ইজি ওয়েতে। সো সেই ভিডিওটা মিস করেন না, কজ সেটা মিস করলে হয়তো অনেক কিছুই বুঝবেন না, প্লাস হচ্ছে অনেক কিছু থেকে হয়তো বা মিস হয়ে যাবে। আচ্ছা, তো মেইনলি ইলাবোরেশন করতে হয় আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে, ইলাবোরেশন অফ দ্য চিফ কমপ্লেন। এরপরে যে জিনিসটা করতে হয়, এনি সিস্টেমিক নেগেটিভ ফাইন্ডিংস অর পজিটিভ ফাইন্ডিংস। তো এই জিনিসটা কি, তার জন্য একটা উদাহরণ দিই। ধরে নিলাম একটা পেশেন্ট এসেছে, তার সিমটম হচ্ছে কফ। ঠিক আছে, সে বললো যে আমার হচ্ছে বুকে ব্যথা প্লাস হচ্ছে আমার কাশি হয়। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটা মূলত হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম। ঠিক আছে, কজ যেহেতু কাশির কথা বলে ফেলেছে, সো সেক্ষেত্রে আমাদের সেই সিস্টেমটা রেসপিরেটরি সিস্টেম, তার কোনো নেগেটিভ বা পজিটিভ আর কোনো ফাইন্ডিংস আছে কিনা সেইটা আমরা ইনকোয়ারি করবো। তাকে এইভাবে কোশ্চেন করবো যে আপনার কি কোনো শ্বাসকষ্ট আছে, বা আপনার কি শুতে সমস্যা, শুলেই হচ্ছে শ্বাসকষ্ট বাড়ে, বা বসলে শ্বাসকষ্ট বাড়ে, এইরকম কি কোনো কিছু আছে, বা হচ্ছে আপনার কাশি কখন কখন বাড়ে কখন কখন কমে, এইরকম কোশ্চেন। ঠিক আছে, যে মানে ওই সিস্টেমে আর কোনো প্রকার সমস্যা আছে কিনা, ওই রিলেটেড বা হচ্ছে ওইটার আশেপাশ দিয়ে আর কোনো প্রকার ডিজিজ আছে কিনা, সেইটা আমরা জানার জন্য মূলত এই কোশ্চেনগুলো করে থাকি। সো এইভাবে আমরা কোশ্চেন করবো, যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে আমরা অবশ্যই হিমোপটাইসিস বা কফিং আউট অফ ব্লাড হয় কিনা, বা হচ্ছে কোনো কারণে বুকে ব্যথা হয় কিনা, বা কথা বলতে সমস্যা হয় কিনা, বা শ্বাসকষ্ট হয় কিনা, এইসব জিনিস জিজ্ঞেস করবো যদি কেউ কফ নিয়ে আসে। ঠিক একইভাবে কেউ যদি শ্বাসকষ্ট নিয়ে আসে তাকেও কিন্তু আমরা কফের কথা জিজ্ঞেস করবো। মানে মোটামুটি সিস্টেমিক বলতে যে সিস্টেমের সমস্যা হচ্ছে সেই সিস্টেমে সবগুলা যে কজ রয়েছে সেইগুলো আমরা আস্তে আস্তে টাচ করার চেষ্টা করবো। তারপর যেগুলো পজিটিভ সেগুলো ইয়েস লিখবো, যেগুলো নেগেটিভ সেগুলো নো, এইভাবে লিখবো, এইভাবে সাজাবো জিনিসটা। যেমন হচ্ছে অ্যাবডোমেনের ক্ষেত্রে বা গ্যাস্ট্রোইউরিনারি ট্র্যাকের ক্ষেত্রে আমরা অবশ্যই হিস্ট্রি নিব যে আপনার খাবার এবং হচ্ছে যা পায়খানা প্রস্রাব ঠিক আছে কিনা। যেমন এটাকে বলা হয়েছে বাউল ব্লাডার হ্যাবিট। ঠিক আছে, সো এটা ঠিক আছে কিনা এই হিস্ট্রিটা নিব। তারপর হচ্ছে বার্নিং মিক্সচুরেশন আছে কিনা এইসব জিনিস নিব। সো মোটামুটি এগুলো আমরা হিস্ট্রি নিতে নিতেই বুঝে যাবো যে আসলে এই পেশেন্টটা কোন সিস্টেমের, এই সিস্টেম থেকে কী কী কোশ্চেন আমরা করব। আচ্ছা, তারপরে যে জিনিসটা প্রেজেন্ট ইলনেসে অ্যাড করতে হয় সেটা হচ্ছে কোমরবিড ডিজিজ। তো মরবিড ডিজিজটা কি, সেটা হচ্ছে এমন কোনো ডিজিজ যেটা হচ্ছে আমরা সারাতে পারি না, যেটা হচ্ছে আমাদের যদি একবার হয় সেটা আমাদের লাইফ টাইম ধরে চলবে, কিন্তু সেটা আমরা মেডিকেশনের মাধ্যমে কন্ট্রোলে রাখতে পারি, এইসব জিনিস। তো সেই সব জিনিসগুলো আমরা কোশ্চেন করবো যে আপনার এইসব ডিজিজগুলো আছে কি না। তো সেই সব জিনিসে আমরা অলওয়েজ ইনক্লুড করব তিনটা জিনিস, কি, হাইপার টেনশন, ডায়াবেটিস অ্যান্ড অ্যাজমা। এই তিনটা জিনিস আমাদের হিস্ট্রিতে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তো এখন আমরা হাইপার টেনশন, ডায়াবেটিস অ্যান্ড অ্যাজমা বিষয়টা একটু ক্লিয়ার করি যে কী কী মানে আমাদের কিছু জিনিস জানা থাকতে হবে, যেসব জিনিস জানলে আমরা পেশেন্টের সাথে কথা বলতে মানে ইজি হবে আমাদের। আচ্ছা, তো হাইপার টেনশন নিয়ে কিছু জানি। সো হাইপার টেনশন মূলত আমরা ব্লাড প্রেশার মেজারের মাধ্যমে আমরা হাইপার টেনশন দেখতে পারি। সো নর্মাল লেভেলটা কি, নর্মাল লেভেল হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 110 থেকে 140-এর ভিতরে থাকে,
মিলিমিটার মার্কারি, তো সেক্ষেত্রে এটা নর্মাল। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যদি 60 থেকে 90-এর ভিতরে থাকে সেক্ষেত্রে এটা নর্মাল। তো হাইপারটেনসিভ স্টেট কখন? যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140-র উপরে চলে যাবে, মানে ম্যাক্সিমাম এটা হচ্ছে 140 ছিল, এটা যখন ক্রস করবে তখন এটা হচ্ছে হাইপারটেনসিভ স্টেট। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যখন 90-এর থেকে বেশি হয়ে যাবে তখন হচ্ছে এটা হাইপারটেনসিভ স্টেট। সো এইখানে আমরা দুইটা কেস দেখতে পারি, কেস 1 অ্যান্ড কেস 2। কেস 1-এর ক্ষেত্রে দেখতে পারতেছি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে 160-র উপরে, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 80, যেটা হচ্ছে নর্মাল। তাহলে এই কেসটাকে বা এই কন্ডিশনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যেহেতু সিস্টোলিকে প্রবলেম, তার মানে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। ক্লিয়ার? আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এখন আমরা কেস 2-তে আসি। কেস 2-তে দেখা যাচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 130 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 100। সো সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে নর্মালি কি 140 পর্যন্ত, দ্যাট মিনস এটা নর্মাল আছে, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 90 পর্যন্ত, যেখানে এখানে 100 আছে, তার মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি। সো এক্ষেত্রে আমরা বলবো আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন। তাহলে আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কি আর আইসোলেটেড ডায়াস্টোলিক হাইপারটেনশন কি। তো মোটামুটি হাইপারটেনশন বা হাইপারটেনসিভ স্টেটটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন আমরা আরেকটা যে কোমরবিড জিনিস বলেছি সেটা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসের নর্মাল লেভেলগুলো আমরা জানি, সেটা হচ্ছে এফবিজি বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি হচ্ছে 3.9 বা 3.9 টু 6.1 যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল। এছাড়া আফটার 2 আওয়ার অফ গ্লুকোজ ইনটেক যদি এটা 4.4 থেকে 7.8 পর্যন্ত থাকে তাহলে সেটা নর্মাল। ওকে, ডায়াবেটিক স্টেট কখন? যখন দেখা যাবে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা খালি পেটে 7-এর থেকে বেশি উঠে গেছে পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে সেটা ডায়াবেটিক। বা খাবার বা গ্লুকোজ ইনটেক করার 2 ঘন্টা পরে দেখা গেছে 11.1-এর থেকে বেশি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিক, সেটা নিঃসন্দেহে ডায়াবেটিক। আচ্ছা, কারণ আরেকটা কন্ডিশন থাকে সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। প্রি ডায়াবেটিক কন্ডিশনটা এমন যেটা নর্মাল না এবং সেটা আস্তে আস্তে ডায়াবেটিক হওয়ার দিকে এগোচ্ছে, এই জিনিসটাকে বলা হয়েছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। তো সেক্ষেত্রে কী হবে? ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা হচ্ছে যে সকালে না খাওয়া অবস্থায় সেখানে লেভেলটা থাকবে হচ্ছে 6.1 থেকে 7-এর নিচে থাকবে। ঠিক আছে, 6.1 থেকে 7-এর নিচে এইটুকু যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে খালি পেটে, সেটা বলবো প্রি ডায়াবেটিক কন্ডিশন বা ডায়াবেটিংয়ের আগের অবস্থা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে খাবার ইনটেক করার পর বা গ্লুকোজ নেওয়ার পর 2 ঘন্টা পর দেখা গেল হচ্ছে 7.8-এর বেশি এবং 11.1-এর থেকে কম, এই রেঞ্জে যদি থাকে সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। আচ্ছা, সো এইখানে আমি বারবার বলতেছি যে গ্লুকোজ ইনটেক করা 2 ঘন্টা পর, সো এই আসলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নর্মালি আমরা সকাল যখন ডায়াবেটিস মাপি এটা হচ্ছে আমাদের পেশেন্টের ভিতরে অনেক ধরনের কনফিউশন থাকে, কিন্তু আসল নিয়ম যেটা সেটা হচ্ছে ফার্স্টে একবার মাপার পর খালি পেটে তারপরে গ্লুকোজ ইনটেক বা আমরা যেটা হচ্ছে বলে ডাক্তাররা বা অন্য সময় বলে যে খাবার খেয়ে আসবেন, কিন্তু আসল যেটা নিয়ম সেটা হচ্ছে মূলত 75 গ্রাম গ্লুকোজ 300 ml পানিতে মিশিয়ে বা গুলিয়ে খাওয়ার 2 ঘন্টা পর মাপতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা হচ্ছে আমরা মেপে খাই না, যার ফলে হচ্ছে অনেক সময় এই ভ্যালুটা এদিক সেদিক হয়, দেখা গেছে যে কেউ এক গাদা খেয়ে ফেলছে বা হচ্ছে যে একটু কম খেয়ে ফেলছে প্রয়োজনের থেকে। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করবো যদি গ্লুকোজ মাপতেই হয় তাহলে এই ভ্যালুটা মেনটেন করা, যে 65 গ্রাম গ্লুকোজ 300 ml পানিতে খেয়ে তারপরে আমরা 2 ঘন্টা পর আমরা কি করব, ওই গ্লুকোজটা মাপবো। এতে করে একটা ভালো ভ্যালু আসার বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু আসার পসিবিলিটি থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে গ্লুকোজ থেকে বা হচ্ছে ডায়াবেটিস থেকে আরেকটা জিনিস আমাদের জানা উচিত, সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা কি? ইট ইজ এ টেস্ট হুইচ গ্লুকোজ ইজ গিভেন অ্যান্ড ব্লাড স্যাম্পল টেকেন আফটারওয়ার্ড টু ডিটারমাইন হাউ কুইকলি ইট ইজ ক্লিয়ার্ড ফ্রম দ্য ব্লাড। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মূলত খাওয়ানো হয়, গ্লুকোজ খাওয়ানো হয় এবং তারপরে ব্লাডে চেক করা হয় যে কত পরিমাণ আছে। এটা থেকে মূলত জানা যায় যে হচ্ছে ব্লাড থেকে কত তাড়াতাড়ি গ্লুকোজটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে বা হচ্ছে কত তাড়াতাড়ি হচ্ছে ব্লাড থেকে এটা মানে ব্লাডে নিচ্ছে, মানে আমাদের স্টোমাক থেকে ব্লাডে যাচ্ছে বা ব্লাড থেকে এটা কত তাড়াতাড়ি মেটাবলিজম হচ্ছে, মূলত এই রিলেটেড জিনিস। সো এই ভ্যালুটা যদি লেস দেন 3.9 থাকে তাহলে হচ্ছে হাইপোগ্লাইসেমিক। ব্লাডে একটা নির্দিষ্ট টাইমের পর যদি দেখা যায় যে 3.9 আছে তাহলে এটা হবে হাইপোগ্লাইসেমিক। যদি 3-র নিচে থাকে
এটা 3.9 মানে হাইপোগ্লাইসেমিক, আর 3 তো তার থেকেও নিচে, তার মানে হচ্ছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, যেখান থেকে শক হওয়ার পসিবিলিটি অনেক। দেখা যায় ডায়াবেটিক পেশেন্টরা সুগার খায় না, সুগার না খেতে 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 একসময় তাদের গ্লুকোজ লেভেলটা এত কমে যায় যে পরবর্তীতে তারা শকে চলে যায়, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। আচ্ছা, ইন কেস অফ শক, সো আমরা দেখা গেল যে পেশেন্ট শকে গেছে বা হচ্ছে হাইপোগ্লাইসেমিক হয়ে গেছে, তো তখন আমাদের কি করতে হবে এই জিনিসটা জানা থাকলে দেখা যায় যে হয়তো আমরা প্রাথমিক চিকিৎসা বা হচ্ছে ইমিডিয়েটলি হয়তো আমরা কারো প্রাণ বাঁচাতে পারি, বা নিজেও জানা থাকলে বা পরিবারের আত্মীয়স্বজন যদি এটা জানা থাকে তাহলে সেক্ষেত্রেও তার প্রাণ বাঁচানো যেতে পারে। তো ইন কেস অফ শক কী করবো আমরা, 5% ডেক্সট্রোজ সলিউশন পেশেন্টকে দিতে হবে, ঠিক আছে, 25%, সরি। সো ইন কেস অফ শক আমরা কি করতে পারি, 25% ডেক্সট্রোজ সলিউশন দিব পেশেন্টকে। পেশেন্টকে কত পার্সেন্ট দেবো, 25% ডেক্সট্রোজ সলিউশন। নর্মালি কিন্তু ডেক্সট্রোজ আমরা যে স্যালাইনগুলো দেখি সেগুলো কিন্তু 5% থাকে, ইভেন 10% হচ্ছে পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবল থাকে। 25% মানে তাকে প্রচুর পরিমাণ গ্লুকোজ দিতে হবে, এটা বোঝানো যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা দিতে হবে। আচ্ছা, তো ডায়াবেটিস নিয়ে এবং গ্লুকোজ রিলেটেড নিয়ে এতটুকু আমাদের জানলেই হবে। এরপরে আসে অ্যাজমা। হ্যাঁ, সো অ্যাজমা জিনিসটা কি, লং টার্ম ইনফ্লামেটরি ডিজিজ অফ ইয়ারওয়ে অফ লাং। এটা হচ্ছে ইয়ারওয়ে বা ইয়ার প্যাসেজে রয়েছে, সেখানে ইনফ্লামেশন হয় এবং এটা লং টার্ম, ঠিক আছে, মানে এটা ক্রনিক ডিজিজ আসলে অ্যাজমাকে বলা হয়। সো এখানে কি হয়, উইজিং সাউন্ড অন ব্রিথিং, মানে এটার হচ্ছে কিছু সিমটম আছে যে জিনিসটা আমরা চাইলেই হচ্ছে বুঝতে পারি যে এনার অ্যাজমা হওয়ার পসিবিলিটি আছে বা ইনি হচ্ছে অ্যাজমাটিক পেশেন্ট। সেটা হচ্ছে যখন এক্সপিরেশন করবে, এক্সপিরেশন মিনস যখন দম নিয়ে দমটা ছাড়বে বা শ্বাস ছাড়বে, তো তখন উইজিং সাউন্ড হবে ব্রিথিংয়ের সাথে। তারপরে কি হবে, ব্রেথলেসনেস দেখা দেবে, পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট থাকবে। আর তারপর হচ্ছে চেস্টটা টাইট হতে থাকবে, তো টাইটনেস অফ চেস্ট, পেশেন্টকে জিজ্ঞেস করলো যে আপনার কি বুক কি টাইট হয়ে থাকে, তো তখন বলবে হ্যাঁ টাইটনেস অফ চেস্ট আছে আমার। আচ্ছা, সো মোটামুটি তাহলে প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে এইসব জিনিস জানলেই হবে। আর এই মানে এই তিনটা জিনিস কোমরবিড হিসেবে আমরা অ্যাড করব, প্লাস হচ্ছে আমাদের যে চিফ কমপ্লেন রয়েছে সেটা ইলাবোরেশন করব, আর কিছু সিস্টেমিক পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফাইন্ডিং লিখব। সো প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে এতটুকুই। আর হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে এখন আসি। সো হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে কী হবে, আমরা কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে মোটামুটি মেজর জিনিস বা হচ্ছে আগে হয়েছে এইরকম কিছু যেগুলো হচ্ছে আমাদের বর্তমান ডায়াগনোসিসে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই সব জিনিস আমরা ইনকোয়ারি করার ট্রাই করব। এমন না যে দেখা গেছে আগেকার সময় জ্বর হয়েছে সে ট্রিটমেন্ট করছে, এইসব জিনিস না, ঠিক আছে। মূলত হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে মূলত মেজর যদি কোনো ডিফিকাল্টি থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো লিখবো। সো এখানে কী কী আছে আমরা একটু দেখি। অল ডিজিজ সাফার্ড বাই দ্য পেশেন্ট প্রিভিয়াসলি শুড বি নোটেড, ঠিক আছে, মানে মোটামুটি যেসব ডিজিজ হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট সেই সব জিনিসগুলো আমরা লিখবো। একবারে কমন জিনিস সর্দি কাশি এইসব জিনিস লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে আমরা হিস্ট্রি নিব যে কোনো সময় টিউবারকিউলোসিস, জন্ডিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা রিউমেটিক ফিভার বা সিওপিডি হয়েছে কিনা, এইসব জিনিসগুলো জিজ্ঞেস করবো। তো কী কী জিজ্ঞেস করবো এখানে পাস্ট ক্লাসে, টিউবারকিউলোসিস, আবার বলতেছি, টিউবারকিউলোসিস, জন্ডিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, রিউমাটিক ফিভার অ্যান্ড সিওপিডি, এইসব জিনিস মাস্ট জিজ্ঞেস করবো। পেশেন্ট সাপোজ বলতেছে না, পেশেন্টের মনে নাই, কিন্তু আমরা পেশেন্টকে ইনফ্লুয়েন্স করবো যে এইসব জিনিস আপনার হয়েছে কিনা, মনে করিয়ে দেওয়ার ট্রাই করবো, বিকজ এগুলো খুবই ইম্পর্টেন্ট পরবর্তী ডায়াগনোসিসের জন্য। তারপর ডিটেলস অ্যাবাউট পাস্ট মেডিকেশন হিস্টোরি ইনক্লুডিং দ্য হসপিটাল অ্যাডমিশন, এমন কোনো ডিজিজ যেটার জন্য তাকে হসপিটালে অ্যাডমিট হয়েছে, ঠিক আছে, যেমন কোনো প্রকার সার্জারির ক্ষেত্রে অনেক সময় হয় অ্যাডমিট হয় সেই সব জিনিস, বা কোনো কারণে ভর্তি ছিল, ডায়রিয়া, কলেরা, এইসব জিনিসের জন্য ভর্তি ছিল, সেই সব জিনিস আমরা হচ্ছে হিস্ট্রি নেওয়ার ট্রাই করবো। আর যদি ভর্তি হওয়ার পরে সার্জারি হয়েছে সাপোজ, সো সেই ডেটটা, কবে এই সার্জারিটা হয়েছে, সো ডেট অ্যান্ড টাইপ অফ অপারেশন, এই জিনিসটাও আমরা নোট করার চেষ্টা করবো। সো মূলত হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে এইসব জিনিসগুলো আমরা নোট করবো। আচ্ছা, এরপর যে জিনিসটা খুবই খুবই এবং খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ড্রাগ হিস্ট্রি। একটা পেশেন্টের ড্রাগ হিস্ট্রি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ড্রাগ হিস্ট্রি আমরা কীভাবে নিব, সেক্ষেত্রে আমরা ট্রাই করবো এরকম একটা ছক করে নেওয়ার, এটা নিজেদের সুবিধার জন্য। তো এখানে ছক করে নিয়ে আমরা এখানে উপর হেডিং দিয়ে ফেলবো ড্রাগ, মানে ড্রাগের নেম, ডোজ, ফ্রিকুয়েন্সি, ডিউরেশন, সাইড ইফেক্ট অ্যান্ড ইন্ডিকেশন। আচ্ছা, তো পেশেন্টকে জিজ্ঞেস করবো যে কী ওষুধ খান, আর পেশেন্টের যে ওষুধটা খায় তার এই সব জিনিসগুলো আমরা নিজেরা জানার প্লাস লেখার চেষ্টা করবো, কারণ এগুলো খুবই জরুরি। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, সাপোজ হার্ট পেশেন্ট আছে, কেউ কার্ডিয়াক পেশেন্ট আছে, তো সে কী করে অ্যাসপিরিন খায়, সে কী খায়, অ্যাসপিরিন খায়, তো ডোজ কীরকম ডোজ, কত গ্রাম,
সো সেটা হচ্ছে সে হচ্ছে 75 মিলিগ্রাম হচ্ছে একটা করে ডোজ খায়। তো ফ্রিকোয়েন্সি মানে দিনে কয়বার খায়, তো দিনে একবারই খায় সে একবার খায়। তো কতদিন ধরে খায় এটা এটা জানতে হবে। তো এখানে আমি লিখেছি হচ্ছে 5 বছর ধরে খায়। আর তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, মানে সে ওষুধটা খায় তারপরে কি তার মনে হয়েছে যে এরকম তার ভিতরে কোনো সমস্যা হচ্ছে, এরকম কিছু যদি মনে হয় তাহলে সেটা বলবে। তো সে বলেছিল যে হচ্ছে ইনডাইজেশন, তার হচ্ছে হজম প্রক্রিয়ায় সমস্যা দেখা যাচ্ছে, মানে তার মনে হচ্ছে এটা, ঠিক আছে। আর পেশেন্টের ভাষায় মূলত আমরা লেখা ট্রাই করব। আচ্ছা, তারপরে ইন্ডিকেশন, কেন আপনি এটা করছিলেন? কজ পেশেন্টের ছিল মায়োকার্ডিয়াল ইনফেকশন, স্টার্টেড আফটার মায়োকার্ডিয়াল ইনফেকশন। সো এইভাবে যে কোনো একটা ড্রাগ হিস্ট্রি নেওয়ার সময় আমরা এই ফরম্যাটটা ফলো করার ট্রাই করব, এতে করে স্যার ম্যাডামরা অনেক খুশি হয়। আচ্ছা, সো এখন আমরা একটা প্রাইমারি ট্রিটমেন্ট বা যে জিনিসটা জানা উচিত আমাদের সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। যেমন ইফ হার্ট অ্যাটাক অকার্স, যদি কারো কোনো প্রকার হার্ট অ্যাটাক হয়, আর আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি যে ইনি হচ্ছে হার্টের পেশেন্ট ছিল, তো তার কি হয়েছে, তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। সো আমরা কি করব, খুবই দ্রুত 4টা অ্যাসপিরিন ট্যাবলেট পেশেন্টকে দিব। আর 4টা অ্যাসপিরিন ট্যাবলেট যদি দেই, সেটা কি করব আমরা অবশ্যই হাতে গুঁড়া বা যে কোনো ভাবে হোক স্ম্যাশ করে নিব। হ্যাঁ, স্ম্যাশ করার কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা ফুল ট্যাবলেট দেই, তো সে পেশেন্ট যখন খাবে, খাওয়ার পর সেটা যাবে হচ্ছে স্টোমাকে গিয়ে তারপরে ফুল ট্যাবলেটটা আস্তে আস্তে ভাঙবে, ডাইজেশন হবে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে। 12 মিনিট লাগবে হচ্ছে এটা আমাদের সার্কুলেশনে প্রপারলি পৌঁছাতে। কিন্তু আমরা যদি আগে এটা স্ম্যাশ করে দেই, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5 মিনিটের ভিতর এটা কাজ করা শুরু করবে। হ্যাঁ, আর যখন হার্ট রিস্কে আছে তখন কাউন্ট এভরি মিনিট, মানে তখন আসলে 30 সেকেন্ড 10 সেকেন্ড অনেক উপকারী হার্ট যখন হচ্ছে রিস্কে আছে। তো সেক্ষেত্রে এখানে 4 থেকে 5 মিনিটে যে ওষুধটা আমরা কাজে লাগাতে পারতেছি, সেটা হচ্ছে কেন আমরা 10 থেকে 12 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব। সো অ্যাসপিরিন ট্যাবলেট আমরা জাস্ট ইমিডিয়েটলি স্ম্যাশ করে পেশেন্টকে দিয়ে দিব। হ্যাঁ, আহ, তাহলে হচ্ছে কি হবে, এটা হচ্ছে মানে পেশেন্ট সামহাও বেঁচে যাওয়ার চান্স আছে। তবে হ্যাঁ, মানে এটা হচ্ছে সব সময় না, যে সাপোজ হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয় নাই, ঠিক আছে, যে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয় নাই মানে আমরা জাস্ট গেস করে নিলাম যে মানে ড্রাগ অ্যাবিউজ করা যাবে না। যখন আমরা শিওর হবো যে হ্যাঁ তার হার্ট অ্যাটাক হয়েছে, তখন আমরা ইমিডিয়েটলি এই জিনিসটা করব। আচ্ছা, ঠিক আছে। এছাড়া আমরা হচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে পারি। সো নাইট্রোগ্লিসারিন স্প্রে মূলত কোথায় দেয়? আন্ডারনিথ দ্য টাং, যেটা কি করে ব্লাড ভেসেল ডায়ালেটর, একটা ব্লাড ভেসেল ডায়ালেটর, যেটা হচ্ছে ব্লাড ভেসেলটাকে ডায়ালেট করে দেয় অ্যান্ড ব্লাড চলাচল বা হচ্ছে সার্কুলেশনটা বাড়ায়। আচ্ছা, তো এখানে আমরা বললাম কি যে হচ্ছে অ্যাসপিরিনের কথা একটু আগে বললাম। অ্যাসপিরিনের কাজ কি আসলে? অ্যাসপিরিনের কাজ হচ্ছে ব্লাড ক্লট ইনহিবিটর। এ হচ্ছে মানে ব্লাড ক্লটিংটাকে ইনহিবিট করে, ঠিক আছে, মানে হচ্ছে ব্লাড ক্লট হতে দেয় না, ইন্ট্রাভেসাল ব্লাড ইনহিবিট করে। কিন্তু এখন কথা আছে, কথাটা কি? সেটা হচ্ছে অ্যাসপিরিন লিথাল হয় একটা কারণে, মানে হচ্ছে অ্যাসপিরিন খুবই রিস্কি হয়। এটা হচ্ছে ডেঙ্গু পেশেন্টে অ্যাসপিরিন খুবই মারাত্মক। যারা ডেঙ্গু পেশেন্ট তাদের হচ্ছে এই অ্যাসপিরিন দেওয়া খুবই রিস্কি, কজ তাদের এমনিতেই প্লাটিলেট কাউন্টটা হচ্ছে ডিক্রিজ থাকে। হ্যাঁ, সো প্লাটিলেট কাউন্ট প্লাটিলেট কাউন্ট সাপোজ হচ্ছে কমে গেছে, তার মানে কি তার এমনিতেই ক্লটিং টাইম হচ্ছে সমস্যা আছে, ডিসঅর্ডার আছে এখানে, মানে তার ক্লটিংটা ঠিকমতো হচ্ছে না। ব্লিডিং হলে, তার যদি কোনো প্রকার ব্লিডিং হয়, তো তাহলে তার ক্লটিং হবে না। তার উপরে যদি আমরা অ্যাসপিরিন দিই, অ্যাসপিরিন নিজে হচ্ছে ব্লাড ক্লট ইনহিবিটর, তার মানে মূলত সেখানে কোনো প্রকার ক্লটই হবে না, ঠিক আছে। আর তার উপরে সেখানে প্লাটিলেট নাই। সো ইমিডিয়েটলি কী হবে, তখন ইন্টারনাল ব্লিডিং হবে, আর ইন্টারনাল ব্লিডিং হয়ে মানুষ মারা যেতে পারে, ঠিক আছে। ইন্টারনাল ব্লিডিং খুবই ডেঞ্জারাস একটা জিনিস। সো আমাদের মাথায় রাখতে হবে যে যদি পেশেন্টের ডেঙ্গু থাকে, কোনোভাবে অ্যাসপিরিন দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যাসপিরিন দিতে হলে অবশ্যই বড় স্যারদের পরামর্শ নিয়ে তারপরে অ্যাসপিরিন দিতে হবে। ওকে, এই জিনিসটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো এরপর ড্রাগ যখন আমরা হিস্ট্রি নিব, তো তখন আরেকটা হিস্ট্রি আমাদের মাথায় আনতে হবে। কজ আমাদের বাঙালিদের যে একটা টেন্ডেন্সি আছে, প্লাস বাঙালিদের একটা, বাংলাদেশের একটা অন্যতম ডেঞ্জারাস ইস্যু আছে, সেটা হচ্ছে কি, তারা নন প্রেসক্রাইব ড্রাগ ইউজ করে। আমাদের যে ফার্মাসিগুলো আছে তারা প্রেসক্রিপশন ছাড়া অ্যাভেলেবল হচ্ছে ওষুধ বিক্রি করে ফেলে। তো এই রকম কিছু কিছু আছে ওষুধ যেগুলো হচ্ছে নন প্রেসক্রাইব। সো এমন নন প্রেসক্রাইব ওষুধগুলা আসলে বাংলাদেশের মানুষরা খুবই ইউজ করে। সো আমাদের এই হিস্ট্রি নিতে হবে যে আপনি কোনো নন প্রেসক্রাইব ড্রাগ ইউজ করেন কিনা।
সো নন প্রেসক্রাইব ড্রাগের ভিতরে স্পেশালি কিছু কিছু জিনিস খুবই কমন, যেমন হচ্ছে কোনো প্রকার স্টেরয়েড অথবা কোনো প্রকার ইনসুলিন ইউজ করে কিনা, এই জিনিসটা আমরা হিস্ট্রি নিব। এছাড়া ওরাল কন্ট্রাসেপটিক পিল ইউজ করে কিনা পেশেন্ট, এই জিনিসটাও হচ্ছে আমরা হিস্ট্রি নিব। হিস্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় এই সব ড্রাগের সাইড ইফেক্টের জন্য অন্য কোনো ড্রাগ ঠিকমতো কাজ করতে পারে না। আচ্ছা, তবে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে আসলে একটা জিনিস জেনে রাখা ভালো সবার ক্ষেত্রেই, সেটা হচ্ছে যদি কারো টিউবারকিউলোসিস হয়, টিউবারকিউলোসিস ড্রাগ আমরা নিচ্ছি, সেক্ষেত্রে যদি কোনো ফিমেল পেশেন্ট বা কোনো ফিমেল নট পেশেন্ট, কোনো ফিমেল যদি ওরাল কন্ট্রাসেপটিক পিল নেয়, সেক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিক পিল কাজ করবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকা দরকার এবং মাথায় থাকা উচিত সবার, এবং জানা থাকা ভালো যে টিউবারকিউলোসিস বা যক্ষ্মা হয়েছে কারো, সে সেই যক্ষ্মার ওষুধ খাচ্ছে, এমন অবস্থায় যদি সে ওরাল কন্ট্রাসেপটিক পিল খায়, সেক্ষেত্রে তার কিন্তু এই কন্ট্রাসেপটিক পিলের কোনো কাজেই আসবে না। কজ এই টিউবারকিউলোসিসের যে হচ্ছে ড্রাগটা আছে, সে ইম্প্যাক্ট যে তার ইম্প্যাক্ট করবে হচ্ছে এই ওরাল কন্ট্রাসেপটিক পিলের উপর, এবং সেই ওরাল কন্ট্রাসেপটিক পিল কাজে আসবে না, সে হচ্ছে অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখা ভালো। আচ্ছা, তারপরে আমরা হিস্ট্রি নিব যে ইনকোয়ারি অফ ড্রাগ অ্যাবিউজ, সে কোনো ড্রাগ অ্যাবিউজ করে কিনা, লাইক মরফিন, তারপরে পেথিডিন, এইসব জিনিস। কজ এইসব জিনিস আসলে পেইন কিলার হিসেবে যদিও বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল, কিন্তু এইগুলো অতিরিক্ত খাওয়া এটা কিন্তু হচ্ছে ড্রাগ অ্যাবিউজের একটা পার্ট। এরপরে আমরা যে হিস্ট্রি নিব সেটা হচ্ছে অ্যালার্জিক হিস্ট্রি। অ্যালার্জিক হিস্ট্রি অনেক সময় অনেক পেশেন্টের থাকে অ্যালার্জিক হিস্ট্রি, ফুড অ্যালার্জি, ড্রাগ অ্যালার্জি, এসব জিনিস আগে জেনে রাখা ভালো। যদি কোনো পেশেন্টের অ্যালার্জিক হিস্ট্রি আমরা পাই, আমরা এই অ্যালার্জিক হিস্ট্রিটা বড় করে পারলে লাল কালিতে লিখে দিব যে পেশেন্টের এই জিনিসে অ্যালার্জি আছে। কজ এমন একটা কাহিনী হয়েছিল ইভেন, যে ডক্টর তার নিজের ছেলেকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলে মারা গেছে সেই ডক্টরের হাতে। কজ কি? সেই তার যে হচ্ছে বাচ্চা ছিল বা তার যে ছেলে ছিল, তার ছিল ওই অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি, এভাবে মারা গিয়েছে। ঠিক আছে, সো ড্রাগ অ্যালার্জি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা জানা উচিত। একটু এদিক সেদিক হলেই পেশেন্ট মারা যেতে পারে। সো এই ভিডিওতে এতটুকুই, অ্যালার্জিক হিস্ট্রি পর্যন্ত। আগের ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা অ্যালার্জিক হিস্ট্রি পর্যন্ত আলোচনা করেছি। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আরও যেসব হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, প্লাস আরও যেসব হিস্ট্রি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলোর লিঙ্কগুলো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যান্ড আশা করি আপনারা দেখবেন। সো আশা করি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।